আসসালামু আলাইকুম। আজকে তোমাদের পড়াবো রেখা, রেখাংশ, রশ্মি, বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা। তো প্রথমে বিন্দু কোনটা? যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকে না তা হলো বিন্দু। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনোটাই নেই, সেটা হলো বিন্দু। বিন্দু চলার পথকেই বলা হয় রেখা। যেমন এই একটা রেখা, এই রেখাটার এটা একটা দৈর্ঘ্য রয়েছে, এই বোর্ডটার দৈর্ঘ্য রয়েছে এবং প্রস্থ রয়েছে। তোমার ধরো দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে এবং উচ্চতা রয়েছে। তাহলে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনোটাই নেই তাকে বলা হয় বিন্দু। এটা হলো একটা বিন্দু। এই বিন্দু চলার পথ, বিন্দু এদিকে যাচ্ছে বা এদিকে যাচ্ছে, এর চলার যে পথ বা রাস্তাটাকে বলা হয় রেখা। বিন্দু চলার পথটা যদি সোজা বা সরল হয় তখন সেটা হবে সরল রেখা, আর বিন্দু চলার পথটা যদি বক্র হয় তাহলে হবে বক্ররেখা। বিন্দু চলার পথটা যদি বক্র হয় তাহলে সেটা হবে বক্ররেখা। এবার দেখতে পাচ্ছ রেখার এই একটা রেখা রয়েছে। তো রেখার একদিকটা একটা প্রান্ত বিন্দুকে স্থির ধরে অপর দিকটাকে যত খুশি যদি বাড়ানো যায়, মানে বাড়তেই থাকছে, সেটাকে বলা হয় রশ্মি। তাহলে একটা প্রান্ত বিন্দুকে স্থির রাখলাম, মানে এইখানটা এই পর্যন্তই স্থির, এদিকে আর এগোবে না বা পিছবে না। অপর দিকটা, অপর প্রান্ত বিন্দু যত খুশি বাড়াচ্ছি তখন তা হলো রশ্মি। বিন্দু চলার পথ, সেই পথটা যত খুশি এদিকে বাড়তে পারে, এদিকে বাড়ছে, তাহলে যত খুশি বাড়তে পারে। তো বিন্দুর নির্দিষ্ট কোনো প্রান্ত বিন্দু নেই, রেখার নির্দিষ্ট কোনো প্রান্ত বিন্দু নেই। রেখার তাহলে নির্দিষ্ট দুটো প্রান্ত বিন্দু নেই। রশ্মির একটা নির্দিষ্ট প্রান্ত বিন্দু রয়েছে আর অপর দিকটা চলতে থাকছে। এবার বলবো রেখাংশ। রেখাংশ কি? একটা রেখা, এই যে রেখা যত খুশি দুদিকেই বাড়ানো হচ্ছে, সেই রেখার কিছুটা অংশ তাকে বলবো রেখাংশ।
তাহলে রেখাংশ কি? একটা রেখার কিছুটা অংশ তাকে রেখাংশ বলে, যার দুটো নির্দিষ্ট প্রান্ত বিন্দু রয়েছে। এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ, তাহলে প্রান্ত বিন্দু দুটো নির্দিষ্ট, প্রান্ত মানে ধার বা শেষ, যেটা নির্দিষ্ট দুটো প্রান্ত বিন্দু রয়েছে তাকে বলা হলো রেখাংশ। দেখো, রেখার প্রান্ত বিন্দু নেই, দুদিকে উভয় দিকই বাড়ছে, রশ্মির একটি মাত্র প্রান্ত বিন্দু অপর দিকটা বাড়তেই থাকছে। রেখাংশ দুটো নির্দিষ্ট প্রান্ত বিন্দু রয়েছে। তোমরা জানো যে একটা রেখাকে কিভাবে চিহ্নিত করা হয়। যদি এদিকে একটা নাম দেওয়া হয় এ, এই বিন্দুটার এখানটা এ, এদিকে চলতেই থাকছে, এখানটা যদি দিলাম বি, তাহলে এই রেখাটাকে কিভাবে চিহ্নিত করব? এ বি। এবং যেহেতু দুদিকেই বাড়ছে, বা রেখা আমরা জানি দুদিকেই বাড়ে, উভয় দিকে বাড়ছে, সেজন্য উভয়মুখী চিহ্নটা দেওয়া হলো। রশ্মি যেহেতু একটি প্রান্ত বিন্দু রয়েছে আর একটি প্রান্ত বিন্দু নেই, তাহলে একদিকে প্রান্ত বিন্দুটায় নাম দিলাম এখানটায় সি দিতে পারি, আর এখানে প্রান্ততে বিন্দু নেই, এখানে এমনি একটা বিন্দু দিলাম ডি। তো এই রশ্মিটাকে আমরা সি ডি বলে এই দিকে অ্যারো দিতে পারি। সি থেকে ডি এর দিকে অ্যারোটা যাচ্ছে, রেখাংশ। এই রেখার অংশটা সি ডি হলো, এবার এটা পি কিউ দিতে পারি, পি থেকে কিউ। এই রেখাংশটাকে কিভাবে লিখবো? পি কিউ। যেহেতু এর নির্দিষ্ট প্রান্ত বিন্দু রয়েছে, তাই এর দুদিকেই কোনো দিকে অ্যারো হবে না, নির্দিষ্ট দেখো এখানে প্রান্ত বিন্দু রয়েছে। তাহলে যখন আমাকে রেখাংশ বা রশ্মি বলে দেওয়া থাকবে না, তখন আমার যখন এরকম নামকরণ বা নাম দিয়ে এরকম অ্যারো চিহ্নগুলো বা মাথায় দাগগুলো দেওয়া থাকবে, সেখান থেকে আমি বুঝতে পেরে যাব যে রেখাটা রশ্মি হবে না রেখাংশ হবে না এমনি রেখা হবে। তার থেকে আমরা বুঝতে পেরে যাব, এমনি সরল রেখা হবে তা বুঝতে পেরে যাব। সরল রেখা আমি বলেই দিলাম আগে, যে কোনো রেখা, কোনো বিন্দু চলার পথকে রেখা বলা হয়, এবং সেই চলার পথটা যদি সরল হয়, এই বিন্দুটা যাচ্ছে এদিকে, সোজা যদি একদিকে যায়, তাহলে এটাকে বলবো সরল রেখা। আর বিন্দু চলার পথটা যদি বক্র হয়, এদিক থেকে এদিকে গিয়ে বেঁকে যাচ্ছে, তখন সেই চলার পথটা হলো বক্ররেখা। সেগুলো একটু লিখে নেবে। এবার দুটো সরল রেখার ক্ষেত্রে এখানে আমরা সরলরেখা নিয়ে আলোচনা করব, বক্ররেখা নিয়ে আর তেমন কিছু আলোচনা নেই। সরলরেখা বা সরল রেখাংশ নিয়ে আলোচনা। তো সরলরেখা, দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, তখন তাদের বলবো পরস্পর ছেদী সরলরেখা। এবং যদি দুটি সরলরেখা পরস্পরকে কখনোই ছেদ না করে, তাদের বলবো সমান্তরাল সরলরেখা। যেহেতু তারা সরল রেখা, তাই তারা একটি বিন্দুতেই ছেদ করবে। যেমন এই একটা সরল রেখা, আর যে কোনো দিকে আমি বাড়াই না কেন, এই একটি বিন্দুতেই ছেদ করবে, এই একটা বিন্দুতেই ছেদ করবে, যেহেতু এরা সরল রেখা। তাহলে দুটি সরল রেখা পরস্পরকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলে সরল রেখা দুটি পরস্পর ছেদী সরল রেখা।
এবার যদি দুটো সরলরেখা পরস্পরকে কখনোই না ছেদ করে, মনে করো এইরকম একটা সরলরেখা রয়েছে আর এরকম একটা সরলরেখা রয়েছে, তো সরলরেখাটাকে যদি এইখানে, এটা হলো সরল রেখা নয়, সরল রেখাংশ নিয়েছি, এবার এটাকে যদি যত খুশি আরো বাড়াচ্ছি, এদিকেও বাড়াচ্ছি, এদিকেও আরো এইভাবে বাড়াচ্ছি, একটা সময় গিয়ে তারা ছেদ করে গেল, তাহলে এরা পরস্পর সমান্তরাল হলো না। তাহলে এমন ভাবে নিতে হবে যাতে পরস্পর কখনোই ছেদ করবে না, তাদের বলা হয় পরস্পর সমান্তরাল সরলরেখা। যখন কোনো কোয়েশ্চেন থাকবে এরকম যে পরস্পর সমান্তরাল সরলরেখা কাকে বলে বা সমান্তরাল সরলরেখা কাকে বলে, তখন এটা লেখার পর একটা উদাহরণ দিয়ে দিলে ভালো হয়। উদাহরণ ছবি, চিত্রটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। চিত্রটা দিয়ে দেবে এবং চিত্রটা দেওয়ার সময় মনে রাখবে যখনই চিত্র অঙ্কন করবে তখনই পেন্সিল স্কেলে করবে, কখনোই শুধুমাত্র পেন্সিল দিয়ে টেনে দেবে না। সরল রেখা যেহেতু, তাই মানে লাইন ঠিক করার জন্য স্কেল অবশ্যই ব্যবহার করবে এবং ছবিটার নিচে কি চিত্র অঙ্কন করলে লিখে দেবে আর সরলরেখার নাম দেবে। এগুলো তোমরা ক্লাস 5-এ শিখে এসেছো, তবু আর একবার বলে দিই, যদিও প্রথম থেকে যেটা হলো সবই ক্লাস 5-এ শিখেছো। সমবিন্দু সরলরেখা কাকে বলে? যখন কয়েকটি সরলরেখা, কিছু সরলরেখা যখন একটা বিন্দুতে, একটা নির্দিষ্ট বিন্দুর উপর দিয়ে যায়, তখন তাকে বলা হয় সমবিন্দু সরলরেখা। কয়েকটি সরলরেখা, এখানে আমরা এটাকে বলতে পারি দুই বা তার বেশি। দুই বা তার বেশি, তিন বা তার বেশি বললে ভালো হয়। তিন বা তার বেশি সরলরেখা পরস্পরকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলে ওই সরলরেখাগুলিকে সমবিন্দু সরলরেখা বলে। দেখো এখানে বলা হয়েছে সমবিন্দু সরলরেখা, তাহলে ওই যে সরলরেখা, সেই সরলরেখাগুলোকে সমবিন্দু সরলরেখা বলা হচ্ছে। তাহলে চিত্রটা কিরকম হবে? এইরকম একটা সরলরেখা আছে, এইরকম আর একটা সরলরেখা আছে, আর একটা সরলরেখা আছে, সেটা এই বরাবর, দেখো এটাও এই বিন্দুতেই ছেদ করেছে। এই সরলরেখা আর এই সরলরেখা যে বিন্দুতে ছেদ করেছিল, এইটাও এসে সেই বিন্দুটাতেই ছেদ করেছে, সেজন্য বলা হলো একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে।
আর একটা সরল রেখা সেইভাবে যাচ্ছে, গিয়ে এইখানে গিয়ে এইভাবে ছেদ করলো। তাহলে তিনটেও হতে পারে অথবা তিনটের বেশি। দেখো একটা সরলরেখা, দুটো, তিনটে, চারটে এখানে সরলরেখা পাওয়া গেছে। চারটি সরলরেখা পরস্পরকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে, তাই এটা একটা সমবিন্দু সরলরেখা। নিচে লিখে দিলে সমবিন্দু সরলরেখা। এবং প্রত্যেক সরলরেখার এখানে নাম দিচ্ছ এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। যেহেতু এগুলো সরল রেখা তাই লাস্টে গিয়ে এখানে অ্যারো চিহ্নটা দিয়ে দেবে। এফ হলো এই বিন্দুটা, এফ এই ধারটা নয়, ধারে তো কোনো বিন্দু নয়, এখানে একটা নির্দিষ্ট বিন্দু, তাকে আমরা পয়েন্ট করেছি সি বলে। এখানে নির্দিষ্ট একটা বিন্দু, তাকে ই পয়েন্ট করেছি ই বলে। এরকম ভাবে মাঝখানে এই যে নির্দিষ্ট বিন্দু, তার নাম দিয়ে দিলাম ও। তাহলে এই একটা সরল রেখা মনে করো, আর একটা সরল রেখা এখানে ছেদ করেছে, আর একটা সরল রেখা এই বরাবর গেছে, তাহলে এরা কি সমবিন্দু সরল রেখা হবে? হবে না। কারণ দেখো এই সরল রেখা আর এই সরল রেখা এইখানটায় ছেদ করেছে, কিন্তু এই সরল রেখা আর এই সরল রেখা এইখানে ছেদ করেছে, এই সরল রেখা আর এই সরল রেখা এইখানে ছেদ করেছে। তাই তিনটি আলাদা জায়গায়, একটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে না, আলাদা আলাদা বিন্দু হচ্ছে। তাহলে এক্ষেত্রে একে সমবিন্দু সরল রেখা বলা যাবে না। সমরেখ বিন্দু কাকে বলে? তিনটি বা তার বেশি বিন্দু যখন একটা সরল রেখার উপর অবস্থান করে তখন সেই বিন্দুগুলোকে বলা হয় সমরেখ বিন্দু। তাহলে এই একটা রেখা রয়েছে, এই রেখার উপর তিনটি বিন্দু রয়েছে এ, বি, সি, এ, বি, সি। তিনটি বা তার বেশি বিন্দু, এই তিনটি বিন্দু যদি একটি সরল রেখার উপর অবস্থান করেছে, এই একটা সরল রেখা তার উপর অবস্থান করেছে, সেই বিন্দুগুলোকে তাকে মানে আমি বলতে চাইছি যে সেই বিন্দুগুলোকে সমরেখ বিন্দু বলে। যদি এরকম হতো এ, বি, সি, আর একটা বিন্দু এইখানে আছে ডি, তাহলে এ, বি, সি, ডি এই তিনটি বা তার বেশি মানে এই চারটি বিন্দু একটি সরলরেখায় অবস্থান করেছে, কি এখানে একটা বিন্দু একটা সরলরেখার উপর অবস্থান করতে পারেনি, তাহলে এটা সমরেখ বিন্দু হবে না। তোমার যদি এইরকম তিনটি বিন্দু থাকে তাহলে এরা কি সমরেখ বিন্দু? দেখো আমি যদি এই বরাবর আঁকি তাহলে হবে না, কিন্তু আমি যদি এই বরাবর একটি সরলরেখা অঙ্কন করি, স্কেল দিয়ে আমি টানছি কিন্তু, হ্যাঁ মনে করো স্কেল দিয়ে টানছি, যেহেতু আমার স্কেল দিয়ে এখানে বোর্ডে হবে না তাই আমি হাতে করে এমনি হাতে করে টেনে দিচ্ছি।
দেখো এই তিনটি বিন্দু একটি সরলরেখার উপর অবস্থান করলো, সেই সরলরেখাটা এরকম এইভাবেই হোক, মানে একটু হেলে থাকুক, কিন্তু একটি সরলরেখার উপর অবস্থান করছে এই বিন্দু তিনটি, তাই এই বিন্দু তিনটি হলো সমরেখ বিন্দু। তাহলে সমরেখ বিন্দু যখন সংজ্ঞা বা এমনি সমরেখ বিন্দু কাকে বলে বলা হলো, তখন এখানটা বলার পরে এই যে চিত্রটা অঙ্কন করলে এখানে ডি বিন্দুটা সমরেখ হচ্ছে না, তাই এ বি সি শুধুমাত্র এই তিনটে লেখার পর এই যে প্রান্ত, এটা যদিও সরল লেখা সেজন্য দুদিকেই তীর চিহ্ন দিয়ে দিলাম এবং লিখে দিলাম যে সমরেখ বিন্দু, এ বি সি তিনটি সমরেখ বিন্দু, বিন্দু তিনটি হলো সমরেখ বিন্দু। তোমাদের কোষে দেখি 14 মধ্যে নিচে ছবিগুলোর মধ্যে ছেদ বিন্দু খুঁজি, ছেদ বিন্দু নিশ্চয়ই খুঁজতে পারবে। ছেদ বিন্দু মানে দুটো সরলরেখা যেখানে গিয়ে ছেদ করেছে সেটাই হলো ছেদ বিন্দু, এবং সেই ছেদ বিন্দুটার নাম লিখবে। যেমন ওখানে সমরেখ বিন্দুগুলো, যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো কি কি আছে, এ বি সি, বিন্দুগুলোর নাম এ কমা দিয়ে বি কমা দিয়ে সি। আর এখানে কোষে দেখি 14 যেখানে 153 পাতায় একের দাগেরটা, এই যে সরলরেখাটা আছে ত্রিভুজের ডিই সরলরেখা আর ডিএফ সরলরেখা, ওই দুটো কোথায় গিয়ে ছেদ করেছে, এই ডি বিন্দুতে গিয়ে ছেদ করেছে। দেখো এরকম সরলরেখা ত্রিভুজটা আগে এরকম আছে, ডি ই এফ, ছেদ বিন্দু এই সরলরেখা আর এই সরলরেখা গিয়ে এইখানটায় ছেদ করেছে এক জায়গায়, তাহলে ছেদ বিন্দু একটা পেলাম ডি, কমা এই সরলরেখা আর এই সরলরেখা এই বিন্দুতে গিয়ে ছেদ করেছে এটা, আর এটা এখানে গিয়ে মিলেছে, তাহলে এই একটা ছেদ বিন্দু পেলাম ই, এইটা আর এইটা একটা জায়গায় মিলেছে, এটা হলো এফ। আচ্ছা এই সরলরেখা আর এই সরলরেখা ডি এতে মিলেছে, তো এই সরলরেখার নাম কি, ডি আর ই, তাহলে ডিই লিখে দিলাম। আর এটা ডিএফ, এটা সরলরেখা, সরলরেখা নয় সরল রেখাংশ, সেজন্য এইরকম মাথায় এই সরল রেখাংশর চিহ্ন দিয়ে দিলাম। এটা যত খুশি বাড়ছে না, এটা একটা নির্দিষ্ট পয়েন্টে এই পর্যন্তই থেমে গেছে, তাই ত্রিভুজটাও তৈরি হয়েছে, সেজন্য এইগুলো হলো রেখাংশ। এই রেখাংশটার নাম কি, দেখো এটা ডি, এটা কি ডিএফ, রেখাংশকে ডিই এই দুটো অক্ষর দিয়ে লেখা হলো, আর বিন্দু হলে একটা একটা দিয়ে লেখা হবে, ত্রিভুজ হলে এই তিনটে দিয়ে লেখা হবে। এই ত্রিভুজটার নাম কি, এরকম ত্রিভুজ চিহ্ন দিয়ে দিলাম ডিইএফ। যদি এটা বড় হলে তখন বুঝতে পারবে, এখন আপাতত নেই এগুলো। পেজ নাম্বার 153 আর 154টা নিজে করবে। 9 দাগের গুলো দেখো, ছবিগুলো দেখি, নিচে ছবিটা দেখি এবং ফাঁকা করে স্কেল দিয়ে মেপে লিখি। নিশ্চয়ই স্কেল দিয়ে কি করে মাপ নিতে হয় জানো। স্কেলে 0 দাগ থেকে শুরু করবে, 0 দাগ থেকে শুরু করে যে সেন্টিমিটারের ঘরগুলো রয়েছে, একদিকে ইঞ্চির ঘর রয়েছে আর একদিকে সেন্টিমিটার, তো ওই সেন্টিমিটারের মাপগুলো নেবে। ইঞ্চিতেও হবে অবশ্যই সরলরেখার মাপ, কিন্তু তোমাদেরকে এখানে ইঞ্চি দিয়ে করতে হবে না, তোমাদেরকে করতে হবে সেন্টিমিটার দিয়ে, যেগুলো আছে সেগুলো করতে হবে। তাহলে সেমিতে মাপ নেবে, সেন্টি আর মিটার, সেই সেন্টির সে নিলাম আর মিটারের মিট, সেখান থেকে সেমি হলো, ঠিক আছে, সেমি মানে সেন্টিমিটার। এই মাপগুলো 0 থেকে শুরু করবে, পিকিউ প্লাস কিউআর, মানে পিকিউ এর মাপ নিলে আর কিউআর এর মাপ নিলে দিয়ে মাপ দুটো যোগ করলে, যোগ করে লিখে দিলে। তাহলে এগুলো তোমাদের হোমওয়ার্ক রইলো, এগুলো করে আমাকে দেখাবে।